আসসালামু আলাইকুম। আমার নাম মায়া। আর আজকে আমি যে গল্পটা বলবো, এই গল্পটার নাম হতভাগা মেয়ের জীবন কাহিনী। চলো গল্পটা শুরু করি। একটা চিঠি লিখতে বসেছি, কার কাছে লিখবো জানি না। প্রাপকের নামটা ফাঁকা রেখে দিলাম। যেই পড়বেন ধরে নেবেন আপনার উদ্দেশ্যে লিখেছি। আমি একটা মেয়ে, আর চিঠিটা আমার জীবন কাহিনী নিয়ে। চিঠিটা পড়ে অনুভূতিটা কেমন হয় সেটা বলার প্রয়োজন নেই। শুধু এখানে আমার দোষটা কোথায় একটু খোঁজ দিলে খুশি হব। আমার নাম রোকেয়া। এটা ইতিহাসের কোনো কালজয়ী নারীর নাম নয়। এটা প্রত্যন্ত কোনো এক গ্রামের এক লজ্জিত বঞ্চিত হতভাগা মেয়ের নাম। 2011 সালে আমি এসএসসি পাশ করি। ব্যবসা শাখা থেকে মোটামুটি ভালো একটা ফলাফল পাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এখনো বেঁচে আছেন। আর্থিক দিক দিয়ে না হলেও এলাকায় অনেক সম্মানীয় একজন মানুষ। বর্তমানে একটা আঞ্চলিক সমিতির সভাপতি। পরিবারের অন্যদের মধ্যে আমি, ভাইয়া, ভাবি আর মা। আমার মা আমার জন্মের আগ থেকে স্কুলের শিক্ষক, স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ান। আর আমার ভাইয়া নৌবাহিনীতে চাকরি করেন। ভাইয়ের বেশিরভাগ টাইমটুকুই নৌ ক্যাম্পেই কাটে। আর আমার ভাবি একজন গৃহিণী। আমার জীবনটা অন্য 8-10টা মেয়ের মতোই অনেক সাধারণ ছিল। হাসি খুশিতে ভরপুর, অনেক সুন্দর সাজানো গোছানো। কিন্তু সে সুখ খুব বেশি দিনের জন্য স্থায়ী ছিল না। আমার জীবনে, কলেজ জীবনে পা দিয়ে খুব বেশি দিন হয়নি। কয়েক মাসের মাথায় বাবার কাছে একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে দুবাই থাকে, একমাত্র ছেলে, পরিবারের মা বাবা আর একটা ছোট্ট বোন। পাত্রপক্ষের কোনো চাহিদা নেই। সঙ্গে বিয়ের পর আমার লেখাপড়া চালিয়ে যেতে কোনো বাধা নাই। আমার পরিবার থেকে হুট করেই বিয়েটা ঠিক করে দেন। বাবার কথায় এমন প্রস্তাব সব সময় পাওয়া যায় না। আর উনি সব সময় নাকি আমার জন্য এরকম একটা ছেলে চেয়েছিলেন। তখনও আমি পাত্র দেখিনি, আমাকে কেবল একটা ছবি দেখানো হয়েছিল। ছেলের ক্ষেত্রে একাই। ছেলে 3 মাস পর দেশে আসবে, তবে আগে থেকেই বিয়ের সব কথাবার্তা ঠিক করে রেখে দেওয়া হয়ে গেছে। ছেলে দেশে আসলো। সবকিছু আগের কথা অনুযায়ী। পরিবারকে উপেক্ষা করার মতো ক্ষমতা আমার ছিল না। তবে অনেক বলেছিলাম, কেউ শোনেনি। শুধু আমাকে বলা হয়েছিল আমার পছন্দের কেউ আছে নাকি, থাকলে বলার জন্য। কিন্তু আমার সত্যিকারের অর্থের তেমন কেউ ছিল না। আমার কথা ছিল সেই মুহূর্তে বিয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তাছাড়া পাত্র পছন্দেরও একটা বিষয় ছিল, কিন্তু আমার কোনো কথার মূল্য দেওয়া হলো না। আমার পুরোপুরি অমতে বিয়েটা দিয়ে দেওয়া হলো। বিয়ের প্রথম কয়েকটা দিন আমার সাথে অনেক ভালো ব্যবহার করা হয়েছিল, কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে আমি বুঝে উঠতে শুরু করলাম আমাকে আমার বাবা হিংস্র জন্তুদের বসবাস করা একটা জঙ্গলে ছেড়ে দিয়েছেন। আমার বয়সটা তখন মাত্র 17-এর কোটায়, কিন্তু তখনই আমার জীবনে মোকাবেলা করতে হয়েছিল এমন কিছু পরিস্থিতি যা কোনো সাধারণ মানুষের একজন অন্যজনের জন্য কখনো কল্পনাও করবে না। আমাকে বিয়ে করে সে ঘরে যেন বউ হিসেবে না, চাকরানি হিসেবে নেওয়া হয়েছে। আমার বাবা বাড়ির কাজের মানুষগুলো আমার সেই অবস্থা থেকে অনেক ভালো থাকে। আমাকে ওই সকাল সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে শুরু হতো আমার কাজ, আর সূর্যাস্ত পর্যন্ত সব কাজ করতে হতো আমাকে একা একা। আর তারা, মা মেয়ে, সারাদিন বসে বসে টিভি দেখা আর গল্প করার মধ্যে দিয়ে কাটাতো। তাদের বাবার আচরণটা ছিল একই রকম। সবকিছু দেখেও যেন অদৃশ্য করার চেষ্টা করত। এমনকি বিয়ের কয়েকদিনের পরে ঘরের সব কাজের লোক বিদায় করে দেওয়া হয়েছিল। পরিবারে এতজন মানুষের রান্না করা, কাপড় ধোয়া, বাড়ি পরিষ্কার করা, ঘর মোছা, থালা বাসন মাজা, এমনকি গোয়ালের গরুগুলো আমাকে সামলাতে হতো। তার উপর তো তাদের এক একজনের এক এক সময়ে এটা সেটার কাজ। কয়েকটা কাজের মানুষের সারা বেলার কাজগুলো করতে হতো আমি একজনকে। এরপরে কোনো কিছুর অমিল পেলে আমার উপর করা হতো মানসিক নির্যাতন। সারাদিনের এত পরিশ্রম করে এসে রাত্রিবেলা আর পড়ালেখা করার মতো শারীরিক বা মানসিক কোনো অবস্থাটাই থাকতো না। এরপরেও রাতের খাওয়া দাওয়া আর সব কাজকর্ম শেষে একটু পড়তে বসলে কিছুক্ষণের মধ্যে শুরু হতো ছেলে অর্থাৎ আমার স্বামী কর্তৃক চেঁচামেচি। আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর করা হতো পাশবিক নির্যাতন, যেটা ছিল অনেকটা প্রতিদিন একজন ব্যক্তির কাছে ধর্ষণ হওয়ার মতো। এত কিছুর পরেও আমার সেগুলো বলার মতো কেউ ছিল না। শুরু থেকেই আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না। ঘরে কোনো ল্যান্ডলাইন ছিল না। শুধুমাত্র আমার বাবা মা ফোন দিলে কয়েক মিনিটের জন্য কথা বলতে দেওয়া হতো, তাও পুরো পাহারার মধ্যে রেখে, যাতে তাদের কর্মকাণ্ডের কোনো কথাই আমি আমার পরিবারের কাছে না জানাতে পারি। হুমকি থাকতো, জানালে সেটার পরিমাণ আরো ভয়াবহ হবে। তাই দিন শেষে নিজের কপালের কাছে হার মেনে নীরবে চোখের পানি ফেলা আর উপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। বিয়ের 4 মাসের মাথায় ছেলেটা আবার দুবাই চলে যায়, আর সেটার পরিবার কৃতজ্ঞ শুরু হয়।
আমার উপর মারাত্মকভাবে নির্যাতন শুরু হয়। আমার বয়সী কোনো মেয়ের জন্য যেটা ছিল সহ্য সীমার বাহিরে। শুরু হয় আমার উপর শারীরিক অত্যাচার, যেটা এ পর্যন্ত বাকি ছিল। এই পর্যায়ে আমার একটু ক্রুটি বিচ্যুতিতে আমাকে অমানবিকভাবে মারধর করা হতো। কোনো কোনো সময় গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করা হতো। চোখগুলো ভিজতে ভিজতে সেগুলো শুকাতে শুরু করলো। বিয়ের পর থেকে আমাকে কোনোদিনও বাবার বাড়িতে যেতে দেওয়া হতো না। আমার মার স্কুল থাকতো, ভাইয়া তো চাকরির কারণে বরাবরই বাড়ির বাইরে থাকতেন। হাতে গোনা 2-1 দিন বাবা বেড়াতে এসেছিলেন, কিন্তু আমার স্বামী যাওয়ার পর থেকে এখনো কেউ আসেননি। আর আমার সেরকমই পরিস্থিতিতে কোনো একদিন আমার ভাইয়া ছুটিতে বাড়ি আসে, আর পরে কোনো একদিন আমার শ্বশুর বাড়িতে আসে। লোমহর্ষ একটি দিনের বর্ণনা দিই। কান্নারত অবস্থায় সবাইকে জানিয়ে দিই আমি আর সেই বাড়িতে ফিরবো না। পরিবারের সবাই তখন বাকরুদ্ধ করা শুরু করলো। আমার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ডিভোর্সের জন্য। কিছুদিনের মধ্যে ইসলামিক রীতি মেনে আইনি প্রক্রিয়ায় আমার পক্ষ থেকে ডিভোর্সের সব কাগজ পাঠিয়ে দেই তাদের কাছে। উকিলের মাধ্যমে বলা হয়েছিল আমার কোনো দাবি চাওয়া পাওয়ার হিসাব আছে কিনা। আমি মোহরের টাকাটাও চাইনি, কারণ আমার শুধু সেই বাড়ি থেকে মুক্তি দরকার ছিল। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। সেই বাড়িতে থাকলে হয়তো আমি আর বাঁচতে পারতাম না। কয়েকদিন পরে আমার ইন্টার পরীক্ষা চলে আসলো। অস্বাভাবিক পরিস্থিতির কারণে পড়ালেখা কোনোভাবেই করা হয়ে ওঠেনি। তবু পরীক্ষাটা দিলাম। ফলাফল স্বরূপ গ্রেড পয়েন্ট এসএসসি থেকে অর্ধেকের নিচে নেমে আসলো। কোনো মতে পাশ করলাম, জিপিএ 2.10। অনেক ইচ্ছা ছিল একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেটা আর হবে না মনে হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম আর লেখাপড়া বন্ধ করে দিব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা ডিগ্রিতেও আর পড়ব না। 1 বছর গ্যাপ দিয়ে সদ্যই একটা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। ইচ্ছা জীবনে নিজে কিছু একটা করার। মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার জীবনটা যতটা পিছিয়ে গেছে, আমিও আবার সেখান থেকে শুরু করতে চাই। এই 1 বছর আরও কয়েকটা বিয়ের প্রস্তাব এসেছিল। কেউ চায় একটা গাড়ি, কেউ বা ছোট কোনো ফ্ল্যাট, কেউ বা নগদ অর্থ। কারণটা কি? কারণ আমি একজন ডিভোর্সি মেয়ে ছিলাম। কিন্তু জানেন, আমার বয়সটা মাত্র 19-এ পড়ল। আমার একটা ক্লাসমেট ছেলে ছিল। একদিন তার কাছে আমার জীবনে ঘটে যাওয়া সব কাহিনীগুলো বললাম। সবকিছু শুনে সে আমাকে বলল তার সাথে বিছানায় যাওয়ার জন্য। আমি নাকি নষ্ট হয়ে গেছি, আমার নাকি আর কোনো মূল্য নেই। তাহলে তার সাথে যেতে সমস্যা কোথায়? সেদিন একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। কোণে সাজানোর মতো তেমন ভালো কেউ ছিল না, তাই কয়েকজন আমাকে বলল আমি সাজিয়ে দিতে চাই। নিজের কানে শুনিনি, তবে পরে কেউ একজন এসে বলে আমাকে সাজাতে দেখে কনের মা নাকি ফিসফিস করছিল। এমন শুভ দিনে এমন অলক্ষী মেয়েকে দিয়ে সাজানোর কথা কে বলেছে? অনেক হাসি পায়, আমি নাকি এখন অলক্ষী হয়ে গেছি। কিন্তু আমার জন্মের পর আমাকে সবাই অনেক আদর করত। সবাই বলতো আমি নাকি আমার বাবার অনেক লক্ষ্মী মেয়ে হয়ে জন্মেছি। এই আন্টিটাও ছোটবেলায় আমাকে অনেক আদর করত। আজ তার কাছেও আমি একজন অলক্ষী মেয়ে হয়ে গেছি। আজ সবার কাছে আমি একজন নষ্ট অলক্ষী মেয়ে। ইতি একজন নষ্ট অলক্ষী মেয়ে।